তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল যে মজুতের মূল্যায়ন ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক যদি বারবার দ্রুত হারে কাঁচামালের বাজারে দর বৃদ্ধি পেতে থাকে, যেটা আমরা করেছিলাম 9 থেকে 15, 15 থেকে 30, সেক্ষেত্রে অন্তিম মজুতের মূল্যায়ন ঋণাত্মক হতে পারে, অর্থাৎ নেগেটিভ হয়ে যেতে পারে, যেটা একেবারেই অবাস্তব। তাহলে এটি হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথডের একখানা ডিমেরিট। তারপর কি কাঁচামালের পরিমাণ, কোয়ান্টিটি অফ মেটেরিয়াল। এই পদ্ধতিতে শুধুমাত্র কাঁচামালের দরই বিবেচনা করা হয় না, কাঁচামালের পরিমাণ বিচার করা হয় না, ফলে কাঁচামালের বিলের বাস্তবসম্মত মূল্যায়ন এই ক্ষেত্রে সম্ভব হয় না। মানে কি, এইখানে মেটেরিয়ালটা কতটা আছে লটের মধ্যে, একটা ইউনিট, 10টা ইউনিট, 30টা ইউনিট, কতগুলো আছে সেটাকে কিন্তু কনসিডার করা হয় না, কনসিডার করা হয় লট আছে কি না। তো তার মানে যেহেতু লটের মধ্যে কতগুলো ইউনিট সেটাই তো মেন, সেই জিনিসটাকে যেহেতু কনসিডার করা হয় না, তো যার ফলে আমি বলতে পারি সিম্পল অ্যাভারেজ মেথডটা কিন্তু কতটা বেশি জেনুইন নয়। তাহলে এখান থেকে আমরা 3টা অসুবিধা বুঝে নিলাম, আর এইখানে একখানে যেটা বাকি ছিল, যেহেতু আমরা অঙ্কের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝেই নিলাম, তাহলে এক্সপেক্টেড এটাও আমরা বুঝতে পারবো। এখানে কি আছে, ভেরিফিকেশন অফ ক্লোজিং মেটেরিয়াল। যেহেতু নির্দিষ্ট দরের কাঁচামাল নির্দিষ্টকরণ বা চিহ্নিতকরণের বিষয়টি এই পদ্ধতিতে গ্রহণের ফলে আর করা যায় না, ফলে সমাপ্তি মজুদ কাঁচামালের বাস্তব অস্তিত্ব যাচাইয়েরও বিশেষ অসুবিধা হয়। কীরকম অসুবিধা হয়, যেরকম ধর আজকে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধর এইখানে যদি কোনো একখানা মাল পড়ে থাকতো ক্লোজিং স্টকের মধ্যে, তাহলে সেই মালটা তুই আইডেন্টিফাই করতে পারতি যে এটা আমি কবে কিনেছিলাম। আজকে না হয় আমি যে সিস্টেমে করি সেই ক্ষেত্রে তুই কিছুটা হলো আইডেন্টিফাই করতে পারবি যে এই লটগুলো রয়েছে, অর্থাৎ এগুলো মাল কেনা হয়েছিল তার রেসপেক্টিভ লটগুলো রয়েছে, কিন্তু বইয়ের মধ্যে দেখবি এখানে কী করা আছে, সবগুলোকে যোগ করে দিচ্ছে। তো যার ফলে সেই ক্ষেত্রে সব টাকার মিশে একেবারে খিচুড়ি হয়ে যাচ্ছে। তো কোনটা এখানে পড়ে রয়েছে এবং সেটা কোন লটের, সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে যখন আমরা সিম্পল অ্যাভারেজ মেথড করব, তখন কিন্তু আমরা কখনোই বইয়ের মতন করব না, আমরা করব যেটা পড়ে থাকবে সেই জিনিসগুলোকে, ডিজিটগুলোকে লিখে 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 কিন্তু আমরা করবো, তাহলেই আমাদের করতে সুবিধা হবে। তোদের এই ক্ষেত্রে তাহলে আমরা সুবিধা বুঝে নিলাম, অসুবিধা বুঝে নিলাম, এবার একটুখানি অ্যাপ্লিকেবিলিটিটা দেখে নিই, কোন পরিস্থিতিতে অ্যাপ্লিকেবল এই মেথডটা। নিম্নলিখিত পরিস্থিতিতে এই পদ্ধতির মূল্যায়ন যথেষ্ট সন্তোষজনক ফল দেয়। যখন কাঁচামাল ক্রয়ের সময় একই পরিমাণের কাঁচামাল বারবার কেনা হয়, যেটা বলেছিলাম। যখন কাঁচামালের, আর দ্বিতীয় হচ্ছে যখন কাঁচামালের ক্রয় মূল্য মোটামুটি স্থির থাকে, অর্থাৎ কাঁচামালের মূল্যের মধ্যে সেরকমভাবে ওঠানামা হয় না। তো তার মানে এখান থেকে আমরা খুব ভালো মতন কনফিডেন্টলি সিম্পল অ্যাভারেজ মেথডের ডেফিনেশন, সুবিধা অসুবিধা, অ্যাপ্লিকেবিলিটি, এই তো প্রত্যেকটা জিনিস বুঝে নিয়েছি। সৌমন মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে দাদা এইখানে না এই জিনিসটা যেমন একটা কেমন গড়বড় লাগলো যে 25টা যখন আমি ইস্যু করলাম তখন কীরকম একটা যেন ফিফোর ফ্লেভার পেলাম আমি, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটাকে আমি ইউজ করলাম, তারপরেরটা, তারপর সেখান থেকে বাদবাকি 15টা নিলাম, এটা কীরকম একটা হয়ে গেল, এটা তাহলে ফিফো ঢুকে গেল সিম্পল অ্যাভারেজ মেথডে। ভালো মতন বুঝবি আজকে সিম্পল অ্যাভারেজের মেথডে যখন আমরা ইস্যু করব, যে আমরা ইস্যু যে করছি সেটা কোনটা, আগেরগুলোকে ফার্স্ট ইস্যু করছি নাকি পরেরগুলোকে আগে ইস্যু করছি, সেই ক্ষেত্রে লিফো অথবা ফিফো আমাদের ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা রেটটা বার করবো, ভালো মতন বোঝার চেষ্টা কর, এই যে লিফো, ফিফো, সিম্পল অ্যাভারেজ, এগুলো কিন্তু সমস্ত কিছু যেটা ডিসপ্যাচ হচ্ছে তার রেসপেক্টিভ রেটটা বার করার জন্য, বুঝতে পারছিস তো। তো তার মানে এইগুলো বার করার জন্য কিন্তু লিফো, ফিফো, সিম্পল অ্যাভারেজ বা পরবর্তীকালে ওয়েটেড অ্যাভারেজটা পাবি। কিন্তু যখন আমরা এই যে ইস্যুটা করছি, কোয়ান্টিটি কোনখান থেকে নিচ্ছি সেটা আমরা আমাদের চিন্তা ভাবনা থেকে নিতেই পারি, যে আগে যেটা রয়েছে সেখান থেকে আমি মালগুলোকে নিয়ে নিই, অর্থাৎ ফিফো মেথডে আমি মালগুলো নিতে পারি, কিন্তু রেট কিন্তু আমি ফিফো মেথডে বার করব না। তো যার ফলে কখনো এইখানে ওই ফিফোর একখানা ফ্লেভার দেখে ভেবে নিবি না যে এইখানে যখন আমি রেটটা বার করবো বা এখানে যখন রেটটা আমি নেবো সেটাও মনে হয় তাহলে ফিফোর মেথডে আসবে, একদমই না। যখন আমি কোয়ান্টিটি ইস্যু করছি সেই ক্ষেত্রে আমি ফিফোর একটা হালকা টাচ নিচ্ছি, যে যেটা রয়েছে তার মধ্যে থেকে কোনটা আমি ডিসপ্যাচ করার জন্য ফার্স্টে ইউজ করব, তারপর কোনটা ইউজ করব। তো সেইটা মানেই কি যে ফিফোর মেথডে আমি রেট বার করবো, সেটা কিন্তু একদমই নয়। আর সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রেও আমরা যখন কোয়ান্টিটিটা তুলব তখন ফিফো অ্যাপ্রোচটা নিতে পারি, যে আগে যেটা ছিল সেগুলোকে ফার্স্টে ডিসপ্যাচ করতে পারি, বা লিফো যেটা পরে ঢুকেছে সেটাকে আমরা ডিসপ্যাচ করতে পারি, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবি না। আর এই যে সামসটা হয়েছে খুব ভালো করে বারবার দেখবি, 2বার 3বার দেখবি, তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে সমস্ত পয়েন্টসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সাইড বাই সাইড অঙ্ক তোদের ক্লিয়ার হয়ে যাবে, যে অঙ্কটা আলটিমেটলি কীভাবে করতে হয়, এইভাবেই করতে হয়, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে আমরা একটা কাজ করি, আচ্ছা এটার মধ্যে কন্টিনিউ করে দেখ না, সামসামরা করে নিয়েছে, ঠিক আছে। দেখ একবার, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। প্রথমে কী আছে, 2017-এ ওপেনিং ব্যালেন্স, তারপর রিসিভড ইস্যু, তারপর নিচে আমাদের দেখে নিতে হবে কোনো শর্টেজের কোনো ব্যাপার আছে কিনা। দ্য স্টক ভেরিফায়ার ফাউন্ড এ শর্টেজ অফ 10 kg অন 16 December 2017 অ্যান্ড অ্যানাদার শর্টেজ অফ 10 kg অন
26 ডিসেম্বর 2017, তার মানে এগুলো আমায় দিতে হবে 16 ডিসেম্বর কোথায়, এখানটায়, আর এটা আসছে কোথায় 26 ডিসেম্বর, অর্থাৎ এই জায়গাটা, তার মানে এখানটায় এসে কিন্তু আমাদেরকে এইটা কথা মাথায় আনতে হবে এবং সেইভাবে কিন্তু আমায় করতে হবে। তাহলে এবার অঙ্কটা একটুখানি করে নিই, আমি করে তারপর তোদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে ফরম্যাট করে নিলাম বুকস অফ কোন কোম্পানির, ঠিক আছে, স্টোর লেজার আন্ডার স্ট্রেট সিম্পল অ্যাভারেজ মেথড, আমার মতন লিখিস না, শর্টকাটে SAM লিখিস না, ঠিক আছে। ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স যেভাবে যেটা হয় সেটা করে নিলাম। তারপর কী করলাম, ওপেনিং ব্যালেন্স, তো এখানে লিখে দিলি 2017 ডিসেম্বর 1 তারিখ। ওপেনিং ব্যালেন্সে এখানে কতগুলো 100 কেজি 5 রুপিস করে 500, আর এখানে লিখলি ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। তারপর 5 রিসিভড, তাহলে সেটা কথা 50 কেজি 5.20, আমার কথাগুলো শুনবি কারণ আমি তো দেখাতে পারছি না কোশ্চেনটা। তো 50 কেজি 5.20, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই কর, একটা বুঝে নিলেই আর কোনো অসুবিধা হবে না, আর আগেরটা যদি বুঝে যাস তাহলে তো কোনো কথা নেই। এবার এইটার সাথে কি করবি, আগের যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সে অ্যাড করবি, দ্যাট ইজ 500 270, দ্যাট ইজ 760, আর এটা কি করবি, এটা 100 একটা ইউনিট ছিল আর নিচে 50 লিখবি, আর রেটটার ক্ষেত্রে কি করবি 5 টাকা, যেহেতু দুটো লট তার রেসপেক্টিভ রেট 5 প্লাস 5.20 ডিভাইডেড বাই 2 আর এখান থেকে ডিভাইডেড বাই 2 দেখ কত আসে, 5 প্লাস 5.2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5.10, ঠিক আছে। 5.10 দাগ দিস না, ভুল করে দিয়ে দিচ্ছি। কখনোই ভুল করে কিন্তু মাল্টিপ্লাই করে এটা বার করতে যাবি না যে দেখি তো কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে এটা বেরোয় কিনা, না একদমই না। ঠিক, এটা করলি, এরপর কি করবি, এরপর ইস্যু আছে, 8 তারিখের ইস্যু কর, কত আছে 120 কেজি, তাহলে 120 কেজি এখানে তো ডিরেক্টলি লিখে দিবি, তাহলে 120 কেজি প্রথমে এই 100টা নিলি, তাহলে বাদ বাকিটা কোথা থেকে নিলি, তার মানে এখান থেকে, তার মানে দুটো লটের থেকে নিলি, তো যার ফলে এখন লেটেস্ট যে রেটটা রয়েছে সেটা হচ্ছে 5.10, ঠিক আছে। 5.10 ভালো মতন দেখবি প্লিজ, 5.10 তাহলে কত আসে, 5.10 ইন্টু 120 আসে 612, যা কোনটা লিখে দিয়েছি, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, আর এটা আসবে 612, ঠিক আছে। এবার এই 612টা কী করবি, যে 760 তার থেকে মাইনাস করে বসিয়ে দিবি, কত আসছে 148, ঠিক আছে। তাহলে এই যে 120-র মাধ্যমে এই 100টা বেরিয়ে গেল, তাহলে 50-র মধ্যে থেকে এখন কত 20 বেরিয়ে গেছে, 30 রয়েছে, তাহলে 30 লিখলি, আর এই যে 50 তার মধ্যে তো 30, তার রেসপেক্টিভ রেট কত, তার রেসপেক্টিভ রেট হচ্ছে এইটা, দ্যাট ইজ 5.20, এইখানে 5.20 বসাবি, কারণ একটাই লট আর একটা লটের রেসপেক্টে একটাই রেট, এটা ডিভাইডেড বাই 1 করা মানে এইটাই, ঠিক আছে। নেক্সট কি, আবার ইস্যু 10 তারিখে কত 10 কেজি, তাহলে 10 কেজি কত আসবে 5.20, তখন কিন্তু 5.10 নিবি না, কারণ 5.10-র মাধ্যমে দুটো লট ছিল, এখন একটা লটের রেট 5.20 তার মধ্যে থেকে নিবি, তাই এই রেটটাকে নিতে হবে 10 5.20, দ্যাট ইজ 52। এবার কি করবি, এই যে যেটা ছিল 148 থেকে 52 মাইনাস করবি, মাইনাস করে এখানে বসিয়ে দিবি 96, আর এই 30-র মধ্যে থেকে 20 থাকবে, আর রেটটা সেমই থাকবে কারণ এই রেট লটেরটাই পড়ে রয়েছে। তারপর কি আছে, তারপর রিসিভড কত 15-তে কত 80 কেজি 5.40, 80 কেজি 5.40 কত আসে, 80 ইন্টু 5.40 432, এবার কি করবি 432টা এই 96-এর সাথে অ্যাড করে বসিয়ে দিবি, 96, দ্যাট ইজ 528, আর এখানে দাদারা কি করবি 20টা লিখবি, আর এখানে 80টা লিখবি, ঠিক আছে। এবার 20 রেট কত 5.20 প্লাস 80 রেট কত 5.40 ডিভাইডেড বাই 2, যেহেতু দুটো লট, তাহলে 5.20 প্লাস 5.40 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5.30, ঠিক আছে। এরপর যখনই লস হবে ইস্যু হবে তখন কোন রেটে আমরা ট্রিটমেন্ট করবো 5.30 রেটে। এরপর কি আছে, ও 15-এর পর এখানে বলে দিয়েছিল এই যে 15-এর পর 16-এ একখানা শর্টেজ আছে 10, তার মানে এটাকে আলাদাভাবে আমার কোনো হেডেক নেওয়ার তো দরকার নেই। 10 আমরা কী করবো, জাস্ট এটা ইস্যুর একখানা ট্রিটমেন্ট দিয়ে দেবো, লাস্ট যেই রেটটা থাকবে সেটা দিয়ে, তোরা যদি এতটুকুনি বুঝে নিতে পারিস তাহলে কোনো জায়গায় অসুবিধা হবে না। 16, তাহলে এইখানে আসবে 10 5.30 53, এই 53টা প্রথমে 5 to 8-এর থেকে মাইনাস হবে, 5 to 8 মাইনাস
53, দ্যাট ইজ 475। আর এই যে 20 থেকে 10 মাইনাস করে দেখালাম, আমরা এখানে ধরে নিচ্ছি যে ফিফো মেথডে গুডসগুলোকে ডিসপ্যাচ করা হয়, তাহলে এখানে 10 পড়ে রয়েছে আর 80 রয়েছে, আর এইখানে যেহেতু দুটো লট তার রেসপেক্টিভ রেটটা এখানে ওই অ্যাভারেজ হয়ে 5.30 হবে, আলাদাভাবে আবার এটা করার দরকার নেই। বুঝতে পেরেছিস? এরপর বাদবাকি যেটা থাকবে সেরকমভাবে করতে থাকবি, ব্যাস সিম্পল অ্যাভারেজ মেথড হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে এইটা বাদবাকিটা আমি হোমওয়ার্কে দিয়ে দেবো, তোরা করে নিস।